আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার। রবিন, আমরা রবিন বলেই চিনি ওনাকে। সো ব্যারিস্টার রবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এরকম একজন ছাত্রীকে রেখেছি। ওর নাম হচ্ছে ধ্রুব জাহিন। ধ্রুব, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য স্বাগত। থ্যাংক ইউ স্যার। আপনাকে দিয়ে শুরু করি রবিন ভাই। আপনি যদি আপনার পড়াশোনা সম্পর্কে একটু বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছেন? আমার স্কুল গ্রামে, আচ্ছা, এটা একেবারেই সরিষাবাড়ি, জামালপুর। আচ্ছা, এটা বাটিকামারি হাই স্কুল বলি। এখান থেকে আমি কলেজে, ঢাকা কলেজ 91-এ ঢাকা কলেজে ভর্তি হই। 93-তে আমি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। এরপর এলএলবি। ল পড়াশোনা কোথায়? ল পড়াশোনাটা আমার একটু আছে যে আমি বাংলাদেশে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রথম এলএলবি কমপ্লিট করে এখানেই অ্যাডভোকেট হয়ে যাই। আচ্ছা, অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে আমি লন্ডনে যাই। আচ্ছা, ইউনিভার্সিটি অফ লন্ডনে আমি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে ওখানে অনার্স কমপ্লিট করি। গুড। এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে আমি এলএলএম কমপ্লিট করি। আচ্ছা, তারপরে বার ল করি আমি, যেটা বিটিটি করি আসলে, বার ট্রান্সফার টেস্ট। জি জি। এটা বিপি কল হয়েছিল কোথা থেকে? এটা কল হয়েছিল আপনার লিঙ্কন সিন? না, লিঙ্কন সিন না, এটা অনারেবল সোসাইটির টেম্পল ইন, যেটা। আচ্ছা আচ্ছা, ইনার টেম্পল আর কি। তো এটা একটু বিট এক্সেপশনাল। বাংলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবাই লিঙ্কন সিন থেকে করে আর কি। হ্যাঁ, না, এটা অনেকেই আছে ওখানে। যাই হোক, আপনি যখন কলকাতা বাড়া হয়েছিল নিশ্চয়ই উইক পরে পোস্ট দিয়েছিলেন। আজকে আমরা চাই আপনি সেই উইকটা পড়ে একটু কথা বলে আপনার সাথে। পাশে উইক রাখা আছে, আপনি যদি একটু পড়ে নেন নিজ থেকেই আর কি। থ্যাংক ইউ। মিস্টার রবিন ভাই, আপনার ফ্যামিলি থেকে আইনজীবী কেউ আছেন নাকি আপনি প্রথম জেনারেশন? আমার চাচা আছেন আইনজীবী। আচ্ছা, এরপরে আমি। তা আপনি কি ইন্সপায়ার্ড ওখান থেকে হয়েছেন, চাচার থেকে, নাকি অন্য কোনো কারণ ছিল ল পড়ার পিছনে? ল পড়ার পেছনে মেইনলি আমার উৎসাহদাতা যদি বলি, আমাদের তৎকালীন সময়ে আমার বাবার বন্ধু আর কি, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। তো যখন আমি বিএনপির মহাসচিব ছিলেন এক সময়, বিএনপির মহাসচিব মন্ত্রী ছিলেন, জি বলেন। উনি আসলে আমার মেইন উৎসাহদাতা বলা যেতে পারে ওই সময়টাতেই। ওনার সাথে আমাদের সম্পর্ক খুবই ছিল, কনস্ট্যান্ট যোগাযোগ ছিল ওনার বাসায়। তো উনি গেলেই দেখতাম যে আইন পড়ার ক্ষেত্রে ওনার একটা বিশেষ জোর থাকতো, তাগিদ দিতেন, বলতেন যে তুমি কিন্তু ল পড়বা, খুব ভালো করবা। কিন্তু দুর্ভাগ্য যে উনি দেখে যেতে পারেন না আর কি। রাইট, ওকে, রাইট, থ্যাংক ইউ। আপনার সাথে আসছি একটু পরে। আমি আমার ছাত্রের সাথে একটু কথা বলে নিই। ধ্রুব, তুমি কি পড়াশোনা করছো? আমি সেকেন্ড ইয়ারে আছি। আমি এলএলবি করতেছি, ব্রিটিশ ল নিয়ে পড়তেছি। লন্ডন ইউনিভার্সিটি না উলভারহ্যাম্পটন? না না, লন্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লন্ডন। কোথায়, এখানে কোথায় পড়াশোনা? এলসিএলএস। তো তুমি ল পড়ছো কেন? ইন্সপায়ার্ড হলে কিভাবে? ইন্সপায়ার্ড হয়েছি যে একটা পয়েন্টের পরে, মানে একটা এজের পরে বাবা খুব চেয়েছে যে আমরা দুই বোনই এই ল নিয়ে পড়ি। তোমাকে দুই বোন? হ্যাঁ, আমরা দুই বোন। কোনো ভাই নাই? না, কোনো ভাই নেই। আচ্ছা। আমরা দুই বোনই এই ল নিয়ে পড়ি এবং এই সেক্টরটাকে সে মনে করে যে ইটস এ ভেরি রেসপেক্টফুল সেক্টর, যেখানে আমি রেসপেক্টও পাবো, প্লাস আমি নিজের রাইট সম্পর্কে জানবো, কি লিগাল কি ইললিগাল সেটা সম্পর্কে জানবো। অ্যান্ড একটা সিটিজেন হিসাবে বা একটা মানুষ হিসাবে এগুলো জানা খুব ইম্পর্টেন্ট মনে করে বলেই আমার বাবা আমাকে এটাতে ইন্সপায়ার করছে যে তুমি ল নিয়ে পড়ো। তো তোমার বাবা মা কি করেন আসলে? বাবা বিজনেস করে, মা হাউসওয়াইফ। রাইট। তোমার বাবা মার প্রতি শ্রদ্ধা থাকলো অনুষ্ঠানের পক্ষ থেকে, থ্যাংক ইউ এবং সালামও থাকলো। তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে দুজন অসহায় মানুষকে রেফার করি তোমার কাছে, যাদের ধরো ফিস নিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুইজনকে তুমি হেল্প করবে কিনা? অবশ্যই স্যার, আমি চেষ্টা করব আমার সাইড থেকে যতটুকু সম্ভব অ্যাজ আ ব্যারিস্টার তাদেরকে হেল্প করার, মানে লিগ্যাল ওয়েতে আমি পুরোপুরি চেষ্টা করব তাদেরকে হেল্প করার। তোমার নাম কিন্তু আমরা ডেটাবেজে রেখে দিলাম এবং রাইটলি আমরা রেফার করব অবশ্যই সময় সুযোগ আসলে, ইনশাআল্লাহ স্যার। যাক, মিস্টার রবিন ভাই, আপনার কাছে আমরা একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি। এটা ব্রিটিশ নিউজ পেপারের একটা আমি হেডলাইনটি পড়ি। ব্রিটিশ এক্স পুলিশম্যান স্ট্রিপড অফ সিটিজেনশিপ ওভার রাশিয়া লিঙ্কস। আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন। তো এটা আসলে কি, যে তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছে বিকজ তার সম্পর্ক ছিল
রাশিয়ানদের সাথে বলে। তো সিটিজেনশিপ কেন যখন আমার যদি সম্পর্ক থাকে বাংলাদেশের ধরুন বৈরী কোনো রাষ্ট্রের সাথে, তাহলে আমি যাবো কোথায় আমার যদি সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়? এটা অবশ্য আমার একটু ভিন্ন মত আছে, আচ্ছা। যে নাগরিক হওয়ার কিছু কিন্তু শর্ত আছে। না, উনি যার কথা আমি বলছি, উনি কিন্তু নাগরিক হননি, উনি জন্মসূত্রে নাগরিক, সাদা মানুষ ব্রিটেনের। আমি বলছি, হ্যাঁ, আচ্ছা বলুন। আমি আমার যুক্তিটা তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীর কোনো কিছুই মানে শর্তের বাইরে না, এটা হলো প্রথম। ইভেন সিটিজেনশিপও না। আচ্ছা। আপনি দেখেন যে ইংল্যান্ডে তো আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, ওখানে কোর্টে সবার আগে যেটা আপনি প্রেজেন্ট করেন সেটা হচ্ছে দ্য রিজনেবল ম্যান টেস্ট। তো কেউ যদি রিজনেবল না হয় সেই ক্ষেত্রে সিটিজেনশিপটাও কেড়ে নিতে পারে। এটা হলো তার একটা জ্বলন্ত উদাহরণ। সেই ক্ষেত্রে সিটিজেনশিপটা যখন আমরা এনজয় করি, কিছু আমাদের যে নৈতিক দায়, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে রাষ্ট্রের প্রতি আনুগত্য, যেটা প্রথম শর্ত, সেটা যখন আসলে এই ট্রাম্পসটা যখন ফেল করে, তখন ওই দেশের কমন লই কিন্তু বলে দিয়েছে যে তুমি আর এই দেশের নাগরিক থাকতে পারবে না। রাইট। তো সেই কারণেই আমি কিন্তু যেমন বাংলাদেশের ক্ষেত্রেও ধরেন যারা কোটি কোটি টাকা পাচার করে তারা কি এই দেশের নাগরিক কেন, এরকম একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল। আমি কিন্তু বলেছিলাম যে না, তারা এই দেশের নাগরিক। আমাদের আক্ষরিক অর্থে নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় না। তারা তো নাগরিক নাই, তাদেরকে আমি দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিলাম। না, দেশদ্রোহী হইলে আপনি পানিশমেন্ট দিতে পারেন, আমাকে লাইফ সেন্টেন্স দেন। না, প্রথম হলো যে আপনি দেশের নাগরিক হলে আপনার তো কিছু মৌলিক শর্ত পালন করতেই হবে। ধরুন আমি বাংলাদেশের জন্ম, আমি বেড়ে ওঠা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট আছে, এনআইডি আছে, আমার যদি এখন নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, আমি যাবো কোথায়? আপনি একটা আশ্রয়ে থাকবেন ওই দেশে। তো ওই দেশে তো আশ্রয়ে থাকবেন, আপনাকে তো কেউ মেরে ফেলছে না ওই দেশে। আচ্ছা। আশ্রয়ে থাকবেন, কিন্তু আমাদের ইয়ের মধ্যেও দেখবেন যে যখন পরিবারের মধ্যেও কেউ যদি রিজনেবল বিহেভ না করে, ধরেন দুষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেল, তখন আমরা তাকে নিয়ে কোথায় রাখি? বিশেষ একটা জায়গা, খুবই বিখ্যাত একটা জায়গা, নাম আছে বলবো, পাবনা। তো তাকে আশ্রয় দিব আমরা, কিন্তু নাগরিকের যে সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন, স্বাধীনভাবে ঘুরে ফেরানো, স্বাধীনভাবে কাজ করার, স্বাধীনভাবে যে ইনফ্লুয়েন্স করার যে ক্ষমতাগুলো, যেটা রাষ্ট্রকে আরো বিপদে ফেলে দিতে পারে, সেই ঝুঁকি তো রাষ্ট্র নিতে পারে না। রাইট, ওকে, থ্যাংক ইউ। আইনে একটা ভাষা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাংলা কি এতটা আমি বলতে পারছি না। স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থের দ্বন্দ্ব, অনিবার্য। আপনি আগে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি আগে যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। তাইলে প্রথম হচ্ছে যে আমি যদি কোনো বিশেষ দায়িত্বে থাকি, সরকারি, ইভেন কোনো ব্যক্তিগত কোম্পানিতে বা ব্যক্তিগত পর্যায়েও সেটা হতে পারে, আমি কোনোভাবেই এমন কোনো কাজ ওই চেয়ারে ওই দায়িত্ব থেকে করতে পারবো না যেটা আমার মিনিমাম, এটাকে আপনি ভালো জানেন যে আনডিউ ইনফ্লুয়েন্স, যেটা সেই আনডিউ ইনফ্লুয়েন্সে আমার ব্যক্তিগত স্বার্থ অর্জিত হয়, ন্যাশনাল স্বার্থ অথবা বড় যে স্বার্থটা রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে এমনই যে আমি যে জায়গায় চেয়ারে যাচ্ছি, ওখানে তো ওই চেয়ারের কারণে, দায়িত্বে থাকার কারণে বেশ কিছু ইনফরমেশন তার কাছে আসে। ইনফরমেশন থাকলে সেই ইনফরমেশনটা সে ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে, অ্যাবিউজ করতে পারে, মিস ইউজ করতে পারে। যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা সেটা হচ্ছে এক ধরনের মিস ইউজের ভয়, অ্যাবিউজের ভয়। অর্থাৎ আমি ইনফরমেশনটা দিয়ে আমি একটা বিজনেস করলাম, স্বার্থ আপনি হাসিল করতে পারেন, আমি স্বার্থ হাসিল করতে পারি। এই ধরনের সুযোগ যেখানে আছে সেখানেই বলা হচ্ছে যে আমার একটা ইন্টারেস্ট আছে, সেটা কনফ্লিক্ট করে, আমার কোনো ইন্টারেস্ট আছে অথবা আমার কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, উনি হচ্ছেন বিজনেসম্যান, ওনার গার্মেন্টস ব্যবসা আছে, ব্যাংকে ওনার ঋণ আছে, এবং ওনার ঋণ দুই একবার উনি পুনঃতফসিল করেছেন। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনার কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে উনি যে গভর্নর হলেন? এটা পানিশেবল অফেন্স। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে। হ্যাঁ, অপরাধের যেমন ধরন আছে, চুরি করাও একটা অপরাধ, খুন করাও একটা অপরাধ, তাই না? আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এমন একটা লেভেলে রয়েছে সেটা একেবারে পানিশেবল অফেন্স, মার্ডার কেসের মতো। রাইট, বুঝতে পারছেন
যেখানে মার্ডার কেসের মতো একটা অপরাধ সংঘটিত হয়, সেটা আমলযোগ্য না আমলযোগ্য কিনা এটা কিন্তু একটা সাধারণ রিকশাওয়ালাও বুঝে যে ও খুন করেছে, ও খুনি, ও কিন্তু আমলযোগ্য অপরাধ করেছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পন্থায়, যেভাবে, যে প্রক্রিয়ায় এবং এত এত এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য তো বটেই, আমি বলেছি এটা একটা পানিশেবল অফেন্স। আর আমরা আরও কথা বলবো, আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সিনে আমরা একটা ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা কমার্শিয়াল ব্রেক থেকে। আমাদের কাছে আপনার জন্য রবিন ভাই দুটো প্রশ্ন রয়েছে দর্শকদের কাছ থেকে, সেটা আমাদের স্টুডেন্ট ধ্রুব করবে। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। আমরা স্ক্রিনেও এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের প্রশ্ন সিলেক্ট করি এবং কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে করে থাকি এই অনুষ্ঠানে। ধ্রুব, তুমি যদি প্রশ্নগুলো একটু করে থাকো স্যারকে। বিচার বিভাগ স্বাধীন করার প্রয়োজনে বিচার বিভাগের আলাদা সচিবালয় এবং বিচারপতিদের নিয়োগের বিধান অত্যন্ত জরুরি ছিল। বর্তমান সরকার সংস্কার কমিশনের এই সুপারিশ বাদ দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু নিশ্চিত করতে পেরেছে বলে আপনি মনে করেন? রবিন ভাই এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা বিচার সংস্কার কমিশনে আমার একটা রূপরেখা জমা দেওয়া আছে। আচ্ছা, এবং যত লোক কাজ করেছে, আমি একা যত করেছি সব সদস্য মিলে তত কাজ করেনি। আচ্ছা, এটা হচ্ছে আমার জন্য একটা দারুণ একটা প্রশ্ন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য একটা সংস্কার রূপরেখা আমি দাখিল করেছিলাম। সেখান থেকে আমি দুইটা পয়েন্ট বলতে চাই। স্বাধীন সচিবালয়ই শুধু না, বিচারকে কেন্দ্র করে যত ধরনের সিদ্ধান্ত, যেমন পেপার হিয়ারিং হতে পারে, লিগ্যাল টেকনোলজি হতে পারে, টেক জাস্টিস ম্যাটার হতে পারে, ইভেন লয়ারদের কম্পিটেন্সি টেস্ট হতে পারে, জাস্টিসদের কম্পিটেন্সি টেস্ট হতে পারে, এবং সামগ্রিকভাবে একটা দক্ষ, যোগ্য, জনবান্ধব বিচার ব্যবস্থা, বিচারিক নীতিমালা প্রণয়নের উপরে আমার সমস্ত রূপরেখাটা ছিল। শুধুমাত্র সচিবালয়ই কিন্তু আমার সংস্কারের অংশ ছিল না। আর এটাকে বাদ দিয়ে, অর্থাৎ আমার যদি একটা ঘরের মেইন খুঁটি না থাকে, যেমন ঘর কোনোভাবেই স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না, স্বাধীন সচিবালয় না থাকলে তো একদমই সম্ভব না। এক, দ্বিতীয়ত হচ্ছে সমস্ত কিছুর উপরে যদি আমার নির্বাহী বিভাগের উপরে ডিপেন্ড করতে হয়, আমি তো সব কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। আমার প্রমোশন, আমার ট্রান্সফার, আমার নিয়োগ, সমস্ত কিছু যদি আমি আরেকজনের উপর ডিপেন্ড করি, তখন তো আমি অপেক্ষা করব যে নির্বাহী বিভাগ কি বলে সেইভাবে আমাকে কাজ করতে হবে। যেটা গত 54 বছর করেছি। আমরা উত্তরটা পেয়ে গেছি। আমরা সেকেন্ড প্রশ্নে যাই। আমাদের দেশে যখন যেই সরকার যায় তখন সেই সরকারের আইনজীবীরা কোর্টে দাপট দেখায়। আমরা সাধারণ মানুষরা যাব কোথায় এবং এর সমাধানটা কি ব্যারিস্টার ভাই? সমাধান হচ্ছে সম্পূর্ণ রকম রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোর্টে কোনো লয়ার প্র্যাকটিস চলাকালীন সময়ে, সে যদি প্র্যাকটিস করে তাহলে তার কোনো দলের নিবন্ধন থাকতে পারবে না। ক্রিস্টাল ক্লিয়ার। রাজনীতি করতে পারবে, প্র্যাকটিস বন্ধ করে যাক, প্র্যাকটিস বন্ধ করে যেতে হবে। আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির নামে ওখানে কোনো উপাসনা চলবে না। যেটা হয়েছে শুধু ন্যাক্কারজনক না, মানে আমার বলতে মানে দ্বিধা লাগে, লজ্জা লাগে যখন একজন লয়ার, সুপ্রিম কোর্টের একজন লয়ার যে হাত উঠিয়ে জিন্দাবাদ বা যেভাবে তারা আরেকজনকে স্লোগান দিচ্ছে ব্যক্তির জন্য, দেশের জন্য না, কিন্তু আমি স্যালুট করি যদি দেশের জন্য হয়, কিন্তু দেশের জন্য না, ব্যক্তির জন্য, সেটা ওখানে চলতে পারবে না। সম্পূর্ণ রকম নিষিদ্ধ করতে হবে, একটাই উপায়। এবং কোয়ালিফাইড লয়ারদের সেবা যাতে সাধারণ মানুষ পায়, সেই জন্য কম্পিটেন্সি টেস্ট, আপনি তো ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন, প্রতি বছর প্রত্যেক লয়ারকে কম্পিটেন্সি টেস্টের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করতে হয়। থ্যাংক ইউ, আমরা এই উত্তরটা পেয়েছি। এখন ধ্রুবর কাছে যাই। ধ্রুব, আইন জগৎ সম্পর্কে তুমি নিশ্চয়ই কিছু না কিছু অবহিত আছে সবকিছু সম্পর্কেই।
কোন জিনিস তোমার কাছে ভালো লাগে, কোন জিনিস খারাপ লাগে আইন জগতে? অনেক কিছু আমার আশেপাশে সব কিছু একটু ডিফারেন্টভাবে অ্যানালাইজ করি। যেরকম এখন আমি মানে সাধারণ জিনিসগুলো জানি যে কোনটা আমার জন্য, কোনটা একটা মানুষের জন্য লিগাল, কোনটা ইললিগাল। তারপরে ইন রিয়েল লাইফে সেগুলো আমার মানে আমার ল বা রেসপন্সিবিলিটি, রাইটস আমি কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এগুলো সম্পর্কে আমি নলেজ পেয়েছি। এগুলো আমার এই সেক্টর থেকে ভালো লেগেছে, এবং এই সেক্টরে কাজ করে আমি মানুষের জন্য জাস্টিস আনতে পারবো, আমি তাদেরকে লিগাল হেল্প দিতে পারবো। মানে সব দিক থেকে এই সেক্টরে পড়া আমার এই জিনিসগুলো খুবই আর খারাপ খারাপ কোন জিনিস? অপছন্দ লেগেছে যে প্রসেসটা তো আসলে অনেক লেন্দি, প্লাস ল সাধারণ মানুষের কাছে অনেক সময় আনক্লিয়ার থেকে যায়, কারণ যেহেতু সেগুলো লিগাল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করা হয় বা লিগাল ল্যাঙ্গুয়েজে বলা হয়, সেহেতু জনগণের কাছে অনেক সময় সেটা একটু আনক্লিয়ার থেকে যায়। এই জিনিসটা আমার কাছে একটু ইয়া লেগেছে। তোমার কাছে যদি দায়িত্ব দেয় যে তুমি ঠিক করে দাও সবকিছু, কি করবে তুমি? আমি চেষ্টা করব সাধারণ মানুষের কাছে লটাকে একটু সিম্পলিফাই করে অ্যাক্সেসেবল করার, যাতে তারা অ্যাটলিস্ট তাদের বেসিক রাইটসগুলো সম্পর্কে জানতে পারে আর কি। তো জনগণের তো খুব অভিযোগ আছে তোমার উকিলদের প্রতি, ব্যারিস্টারদের প্রতি। তো এই জনগণের আস্থা অর্জন যদি করতে চাও তুমি কি কোনো পদক্ষেপ নেবে? আমি অবশ্যই চেষ্টা করব যে মানে পুরো আনবায়াসডভাবে একটা মানুষকে ট্রিট করার, যখন সে আমার কাছে হেল্প চাইতে আসবে বা যদি আমার কাছে কোনো কেস আসে, আমি চেষ্টা করব তাকে পুরোপুরি আনবায়াসডভাবে বা পুরোপুরি যতটুকু ফেয়ারলি পসিবল তার জন্য আমি ফাইট করার চেষ্টা করব এবং তাকে জাস্টিস দেওয়ানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। কবিন ভাই, একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, যেটা আমরা স্ক্রিনেও দেখবো টিভিতে। হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারের 21টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল 3টি। আপনি জানেন কোন 3টি বাতিল হয়েছে? এটা একটু আগে অবশ্য দর্শকের একটা প্রশ্ন ছিল ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট ইত্যাদি ইত্যাদি, জাজদের রিপোর্টমেন্ট ইত্যাদি নিয়ে। তো 3টিতে বাদ দিল, তাতে কি বেনিফিট বা কি লাভ লোকসান যদি একটু বলেন। আমরা একটু যদি পিছনে ফিরে তাকাই, সেটা হচ্ছে যে আমরা যে আইন প্রণয়ন করি এর উদ্দেশ্যটা কি। এই যে আপনার অধ্যাদেশ বাতিল বা যেগুলো রেখেছে সেগুলোর উদ্দেশ্যটা কি, আইনটা কার জন্য, সাধারণ মানুষের জন্য যদি হয়ে থাকে তাহলে আমার বক্তব্য একরকম, আর যদি মনে হয় যে না রেজিমকে টিকিয়ে রাখার জন্য তাহলে আমার বক্তব্য হবে অন্যরকম। প্রথম হচ্ছে যে আইন প্রণয়নটা যদি জনগণের জন্য হয়, কিন্তু দুঃখের বিষয় আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন যে বাংলাদেশে এই পর্যন্ত 18 লক্ষ আইন হয়েছে, এখন বলুন যে আমি জানলাম কেমনে? না, আপনি জানতে পারেন, আপনি ব্যারিস্টার মানুষ, জানবেন না, আমার একটা নিজস্ব রিসার্চ টিম আছে, তো 18 লক্ষ আইন আছে, কোনো আইনই জনগণের কল্যাণের জন্য করা হয়নি। আচ্ছা, এইটাও করা হয়নি। আচ্ছা, সুতরাং যেদিন জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য আইন প্রণীত হবে, তখন যদি আপনার এই প্রশ্নটা আমি পেতাম, তাহলে আমি অনেক রাইট, মজা করে অনেক পজিটিভ অনেক কিছু বলতে পারতাম। রাইট, থ্যাংক ইউ। ধ্রুব, তুমি যদি এখন পড়াশোনা করছো, তোমার একটু আইকিউ টেস্ট করে নেই আর কি। ধরো কোনো ঘরে আগুন লাগলো, একটা ছেলে, বাচ্চা ছেলে, উপর থেকে কেউ ফেলে দিল, যেহেতু আগুন লাগছে মারা যেতে পারে, ছেলেটা আহত হলো, এটা যে ফেলে দিল তার কি কোনো অপরাধ হবে? স্যার, ব্রিটিশ লতে আমরা যেটা পড়তেছি যে এভরি ক্রাইমের মানে যে কোনো একটা ক্রাইম যখন মানে অ্যানালাইজ করা হয়, তখন ফার্স্টে দুটো জিনিস দেখা হয়, অ্যাক্টিস রিয়া অ্যান্ড মেন্স রিয়া। অ্যাক্টিস রিয়া হচ্ছে গিলটি অ্যাক্ট, আর মেন্স রিয়া হচ্ছে গিলটি মাইন্ড। এগুলা মানে একটা ক্রাইমের অ্যাকশন এবং মানে যে ক্রাইমটা করতেছে বা যে অ্যাকশনটা নিতেছে, অ্যাকশন এবং ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে তার অবভিয়াসলি অ্যাক্টিস রিয়া থাকলেও মেন্স রিয়া ছিল না, কিন্তু স্টিল এটা তার স্ট্রিক্ট লাইবিলিটি অফেন্সের ভিতরে পড়বে, কারণ বাচ্চাটার তো রিস্ক ছিল, বাচ্চাটাকে যে সে ফেলে দিয়েছে এটার তো রিস্ক ছিল, মানে ফেলে দিলে মারা যেতে যদিও তার গুড ফেইথ ছিল, অবশ্যই হ্যাঁ সে মারা যেতে পারতো, বাচ্চাটা হার্ম হইতে পারতো, যদিও তার গুড ফেইথই ছিল, তার কোনো পানিশমেন্ট আমার মনে হয় না এখানে ওইভাবে দেওয়া হবে। রবিন ভাই, আপনার কাছে ফাইনাল প্রশ্ন আসতে চাই। ব্যাংকিং আইনে আপনি নতুন আইন সংশোধনে আসছে যে এইটি আগে যারা ব্যাংকের মালিক ছিল, অনেকগুলো ব্যাংক একসাথে হয়েছে, কিন্তু ইসলামিক ইউনাইটেড সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, আগেরগুলো কাজ করতে পারছিল না। এখন যে আইন নতুন আসে, সেই আইন অনুযায়ী তারা ইচ্ছা করলে আবার মালিক হইতেও পারবে। হোয়াট ডু থিঙ্ক, এটা কি আমানতকারীদের জন্য অবিচার হচ্ছে? এই জায়গাটায় আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এটা করা হয়েছে, নাকি যারা ইনভেস্টর, যারা ব্যাংকের মালিক, তাদের স্বার্থ রক্ষা করার জন্য করা হয়েছে? আমি ওই জায়গাটাতেই সবসময় থাকতে চাই যে আগে অবজেক্টিভ ঠিক হোক। তবে অবজেক্টিভটা যেহেতু আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য নয়,
সুতরাং এটা তাদের স্বার্থ রক্ষিত হবে না, এটাই স্পষ্টভাবে বলা যায়। তাহলে এই যে গভর্নমেন্ট এই নতুন ব্যাংক করতে গিয়ে আমাদের ট্যাক্স পেয়ারদের আরও 20,000 কোটি টাকা কিন্তু এই নতুন ব্যাংকগুলোকে দিয়েছে। এটা কার টাকা দিল তাহলে? না, জনগণ তো শুধুমাত্র আপনার এখানে কি করে, আমি তো সময় যেহেতু খুবই কম বলতে পারছি না। জনগণ এখানে আসলে একেবারেই অসহায় অবস্থায়, তারা যদিও বলে যে রাষ্ট্রের মালিক জনগণ, তাদের উদ্দেশ্যে সামান্যতম কোনো আইনও প্রণীত হচ্ছে না। মানে জনগণ কোনো কাজের না আসলে। না, জনগণ কোথাও সম্পৃক্তই না, রাইট, জনগণ কোথাও নাই। থ্যাংক ইউ, বুঝতে পারছি। ধ্রুব, তুমি তোমার এই অনুষ্ঠানে এসে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? জি স্যার, অবশ্যই যারা ল নিয়ে পড়তেছে বা যারা ল পড়বে সবাইকে একটা কথাই বলবো, যেহেতু আমরা ল ইন্টারপ্রেট করব বা অ্যাপ্লাই করব, আমাদের নিজেদের আগে ল রেগুলেশন যেগুলো ফলো করে চলা উচিত। থ্যাংক ইউ ব্যারিস্টার রবিন ভাই। স্টুডেন্ট এই ধ্রুবদের মধ্যে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস করবেন? কিছু সুপার ডুপার ইয়াং লয়ার চাই, আচ্ছা, যারা নতুন এই যে আইনের দূষিত যে রূপটা, বিষাক্ত যে রূপটা, এইটা চিহ্নিত করে এইটার বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী অবস্থান নেবে। থ্যাংক ইউ ব্যারিস্টার রবিন ভাই, আপনাকে Thank you, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে অসংখ্য আসার জন্য। আমাদের সময় যেহেতু কম, আর কথা বলতে পারছি না। ধ্রুব, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার থ্যাংক ইউ জন্য। স্যার আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।